ছাত্ররা, আগের ভিডিওতে পার্ট 4-এর ভিডিওতে এমএস এক্সেলের ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে বাকি যে সমস্ত ফাংশনগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো আলোচনা করব। তার মধ্যে রয়েছে ক্যারেক্টার ফাংশন। ক্যারেক্টার ফাংশনের মধ্যে কনক্যাটিনেট, আপার, লোয়ার, লজিক্যাল ফাংশন, ইফ, কাউন্টিভ, অ্যান্ড অর নট, এবং ডেট টাইম ফাংশন, নাও, ডেট এবং টাইম। তো প্রথমে চলে যাব ক্যারেক্টার ফাংশানে। ক্যারেক্টার ফাংশানে কনক্যাটিনেট ফাংশানটা এবং আপার লোয়ার ফাংশন, এইগুলো আমরা একটু দেখে নেব। ফার্স্টে দেখো, এখানে আমি প্রথম যে সি কলাম আছে, সি কলামে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম, এবং ডি কলামে আছে মিডল নেম, এবং ই কলামে আছে লাস্ট নেম। এবার এই ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমকে আমি কি করতে চাইছি না, পুরোটা যোগ করে এখানে লিখতে চাইছি, মানে একসাথে নামটাকে লিখতে চাইছি। তো সেটা করতে গেলে এই ক্যারেক্টার ফাংশন, কনক্যাটিনেট ফাংশন ইউজ করে করা যায়। কনক্যাটিনেট ফাংশনের কাজ হচ্ছে যে সমস্ত সেলগুলোর ভ্যালু দেবে, মানে সেলগুলো দেব, সেইগুলোর ভ্যালুগুলোকে সে যোগ করে, সেই স্ট্রিংগুলোকে যোগ করে একসাথে করা হচ্ছে কনক্যাটিনেটের কাজ। তুমি যদি এর সিনট্যাক্সটা দেখো কনক্যাটিনেটের, এখানে কনক্যাটিনেট লিখব, কনক্যাটিনেট কনক্যাটিনেট অল দিতে হবে, তো কনক্যাটিনেট এই ফাংশনটা এসছে। ফাংশন কি আছে, কনক্যাটিনেট টেক্সট 1 টেক্সট 2, এভাবে সিনট্যাক্সটা দেওয়া আছে। এবং কাজ হিসেবে দেওয়া আছে, দেখো, জয়েন সেভারাল টেক্সট স্ট্রিংস ইনটু ওয়ান স্ট্রিং। অনেকগুলো টেক্সট স্ট্রিংকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করে। স্ট্রিং বলতে কি বোঝায়? স্ট্রিং বলতে বোঝায় যে কতগুলো ক্যারেক্টারের সিকোয়েন্স। ক্যারেক্টার বলতে সেটা তোমার লেটার হতে পারে, সেটা লেটারের সঙ্গে নাম্বার যোগ হতে পারে, ঠিক আছে, স্পেশাল সিম্বল যোগ হতে পারে। তো ক্যারেক্টারের সিকোয়েন্সকে স্ট্রিং বলে। তো এখানে ফার্স্ট নেম যেরকম একটা স্ট্রিং, মিডল নেম একটা স্ট্রিং, লাস্ট নেম একটা স্ট্রিং, এই তিনটে স্ট্রিংকে যোগ করে একটা স্ট্রিংয়ে কনভার্ট করবে কে? কনক্যাটিনেট ফাংশন। কীভাবে কাজ করে দেখে নেওয়া যায়। ইজিক্যাল টু, এখানে ক্লিক করলাম, এই সেলে যেহেতু আমি নামগুলো যোগ করে রাখবো, এই সেলটাকে সিলেক্ট করলাম, এবং এই সেলটার ভ্যালু কিভাবে ক্যালকুলেট হবে সেটা ফাংশন দিয়ে সেটা লিখব। কনক্যাটিনেট চলে এসছে। আর ট্যাব দেব। ট্যাব দেওয়ার পরে এখানে প্রথম সেলটা সিলেক্ট করলাম, কমা দিলাম, সেকেন্ড সেলটা সিলেক্ট করলাম, কমা দিলাম, থার্ড সেলটা সিলেক্ট করলাম, কমা দিলাম। কমা না দিয়ে ব্র্যাকেট দিতে হবে, এন্টার করলাম। তো চয়ন কুমার দাস এখানে একসাথে স্ট্রিংগুলো যুক্ত হয়ে গেল। তো দেখো, কোনো গ্যাপ নেই, পুরোপুরি, মানে কনক্যাটিনেট ফাংশন কনক্যাটিনেট করলে পরপর স্ট্রিংগুলো হয়ে যাবে, কোনো গ্যাপ থাকবে না তাদের মধ্যে। এবার ধরো তোমার মনে হচ্ছে যে না, এটা একটু চয়নের পরে একটু গ্যাপ দিলে, কুমারের পরে একটু গ্যাপ দিলে ভালো লাগতো, তখন তোমাকে ম্যানুয়ালি সেই গ্যাপটাকে ইনসার্ট করতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। এখানে লিখলে ইজিক্যাল টু কনক্যাটিনেট, এবার কনক্যাটিনেট করে এই ফার্স্ট সেলটা যোগ করলে কমা দিয়ে একটা ডবল কোডের মধ্যে স্পেস দেবে। প্রথমে ডবল কোডটা দিলে, একটা স্পেস দিলে, ডবল কোড দিলে, তার মানে কি এই স্পেসটা এই প্রথম সেল ভ্যালুটা লেখার পরে একটা স্পেস হবে, ঠিক আছে। এবার নেক্সট সেলটা হচ্ছে কুমারটা দিয়ে দিলাম, কমা দিলাম, কুমারের পরে একটা স্পেস থাকবে, ডবল কোড স্পেস, আবার একটা ডবল কোড দিয়ে দিলাম, কমা দিলাম, এবং লাস্ট নেমটা এখানে লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো
চয়ন কুমার দাস কিন্তু গ্যাপ হয়েছে। গ্যাপগুলো কোনগুলো দিচ্ছে, কোনগুলো না, এই যে ডবল কোডের মধ্যে এখানে লিখলাম, একটা স্পেস লিখলাম, সেটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এখানে ডবল কোডের মধ্যে স্পেসটা লিখলাম, এটা অ্যাড হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবে আমরা কাজটা করতে পারি। এবার হচ্ছে আপার এবং লোয়ার। আপার লোয়ার ফাংশন কিছুই নয়। আপার ফাংশনের কাজ হচ্ছে, যদি ছোট হাতের বা বড় হাতের যাই লেখা থাকুক সেটাকে পুরোটাই বড় হাতের লেখায় কনভার্ট করবে, ক্যাপিটাল লেটারে। আর লোয়ার ফাংশন কি করে, ছোট বড় যাই থাকুক না সবকটাকে লোয়ার অর্থাৎ ছোট হাতের লেখায় কনভার্ট করে দেবে। তো আমি এখানে একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। ধরো এখানে একটা সেলে যাই হোক একটা লিখলাম, এখানে লিখলাম ধরো এন্তা হাই স্কুল, ঠিক আছে। তো এইটাকে আমি কি করব, এই লেখাটাকে আমি বড় হাতের, টোটালি বড় হাতের লেখায় কনভার্ট করব। সুতরাং এখানে যাব, গিয়ে প্রথমে ফাংশন এইখানেই ধরো ভ্যালুটা রাখবো, ফাংশন বারে গেলাম, দিয়ে এখানে লিখলাম ইজিক্যাল টু ইউপিপি ইয়ার আপার লেখার পরে এই সেলটা দিতে হবে, সেলটা দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। বড় হাতে হয়ে গেল, এটা বড় হাতে নিমতা হাই স্কুল লেখা হয়ে গেল। তো সুতরাং আবার এই সেলটার ভ্যালুটাকে কি করব, এই সেলটার ভ্যালুটাকে আবার ছোট হাতে কনভার্ট করব। তো সেটা যদি এখানে করতে চাই তাহলে ইজিক্যাল টু লিখলাম লোয়ার, LOWER লোয়ার লিখে এই সেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এন্টার দিলাম, আবার ছোট হাতের লেখায় হয়ে গেল। এখানে লোয়ার ফাংশন এভাবে কাজ করছে, আর আপার ফাংশন, এখানে আপার ফাংশন, দেখো আপার ফাংশন এভাবে কাজ করছে, আপার লোয়ার। তাহলে সিনট্যাক্সটা আপার লোয়ারের একটু দেখে নেব কিভাবে সিনট্যাক্সটা লিখতে হয়। এখানে লিখবো আপার, UPPER, আপার দিয়ে টেক্সট। সিনট্যাক্স লেখাটা খুবই সোজা, আপার দিয়ে ব্র্যাকেটের মধ্যে টেক্সট দিতে হবে, দিলে সেটা লেখা হয়ে যাবে। কনভার্টস এ টেক্সট স্ট্রিং ইনটু আপার কেস লেটার্স, এটা কাজ। তো সিমিলারলি আমরা লোয়ারের সিনট্যাক্সও একই হবে, সেটা দেখে নেব। এখানটায় লোয়ার লিখি, লোয়ার কনভার্টস all letters in a text string to lower text, ওকে। তো আমরা ক্যারেক্টার ফাংশন যেগুলো আছে সেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো জেনে নিলাম। নেক্সট আমরা যাব লজিক্যাল ফাংশন। তো এই ক্যারেক্টার ফাংশনে কনক্যাটিনেট আপার লোয়ার হয়ে গেলে, এবার লজিক্যালে ইফ, কাউন্টিভ, অ্যান্ড অর নট এইগুলোতে জানবো, সেইগুলো আমরা। ইফ ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এই ফাংশনটা কিভাবে কাজ করে সিনট্যাক্সটা ভালো করে জানতে হবে। মার্কস ট্যাবুলেশনের এই একই যে ট্যাবুলেশনটা আগে দেখিয়েছিলাম, সেই একই ট্যাবুলেশন এখানে আমার করতে হবে কি, এবার টোটালটা নির্ণয় করা আছে, টোটাল নির্ণয় করার পরে আমাকে নির্ণয় করতে হবে কে ফেল করেছে আর কে পাস করেছে। তাহলে এখানে টোটাল 1 2 3 4 5 6টা সাবজেক্ট আছে। তো 6টা সাবজেক্টের মধ্যে আমি ধরে নিলাম প্রতি বিষয়ে যদি 30 করে 5 নাম্বার হয়, তাহলে 180 হচ্ছে গিয়ে 5 নাম্বার। তাহলে আমার এখানে ক্রাইটেরিয়া হচ্ছে যে 180 কিংবা তার বেশি পেয়েছে সে পাস করেছে, আর তার কমে পেলে ফেল করেছে। তা আমি এই টোটালের উপর এটা করব, টোটালের উপর পাস ফেলটা করব। তাহলে এটা আমি সেই ক্রাইটেরিয়াটা এবার কিভাবে আমি লিখব সেটা দেখাচ্ছি আমি। প্রথমে এই যে কলামটায় ক্যালকুলেট করতে হবে সেখানে গেলাম, গিয়ে দেখো এই ফাংশন বারে দেখো ইফ কমা L5, এটা হচ্ছে সেল অ্যাড্রেস হচ্ছে L5, কত, এটার সেল হচ্ছে L5, গ্রেটার দেন ইকুয়ালস টু 180, গ্রেটার দেন ইকুয়ালস টু হয় বড় হতে হবে, না হলে তার সমান হতে হবে, তবেই পাস করবে।
এর প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে এইটা স্যাটিসফাই করলে এই L5 গ্রেটার দেন ইজিক্যাল টু 180, এটা যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, তার মানে ইয়েস হয়, তাহলে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা তারপরে লিখব। কি হবে না পাস হবে, সেটা পাস লিখলাম। কি না ডবল কোডের মধ্যে লিখতে হবে, ডবল কোডের মধ্যে আমি পাসটা লিখলাম। এবং তারপরে যে ভ্যালুটা স্যাটিসফাই না হলে, মানে এটা নো হলে, L5 যদি 180 সমান কিংবা বড় না হয় তবে কি ভ্যালু হবে, সেটা আমরা ফেল হবে, সেটা ডবল কোডের মধ্যে লিখলাম। তাহলে সিনট্যাক্সটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। ইফের সিনট্যাক্স, এখানে ইফ লিখব, ইফ লজিক্যাল টেস্ট ভ্যালু, খেয়াল করবে এটা খুব ভালো করে মনে রাখবে, লজিক্যাল টেস্ট ভ্যালু কমা যে লজিকটা আমি টেস্ট করছি প্রথমে সেই প্রথমে লজিক টেস্টটা হবে, একটু ভুল বললাম, প্রথমে লজিক টেস্টটা হবে, তারপরে কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু, ট্রু হলে এই যে লজিকটা ট্রু হলে কোন ভ্যালুটা হবে, এবং কমা ভ্যালু ইফ ফলস, ফলস হলে কোন ভ্যালুটা হবে। এটার কাজ কি, চেকস whether a condition is met and return one value if true and another value if false। তার মানে যদি এটা হয় একটা ভ্যালু হবে, যদি এটা না হয় আর একটা ভ্যালু হবে। তো সেটাই আমরা সেই একই জিনিসটাই আমরা এখানে পাস ফেলের ক্ষেত্রে যেটা আমরা করলাম, সেখানে এই ইফ ফাংশনটা ব্যবহার করেছি। তাহলে প্রথমটা দেখো, এই ইফ আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে বা লজিক টেস্টটা কি হচ্ছে না, আমরা লজিক টেস্ট করব সেল ভ্যালুটা 180 বেশি বা সমান কিনা, এটা হচ্ছে লজিক টেস্ট। আর দ্বিতীয় কমা দিয়ে কি লিখবো, ইফ ট্রু, ট্রু হলে কোন ভ্যালুটা হবে, যদি এটা সত্যি হয় তাহলে পাস হবে, আর যদি এটা এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে ফেল হবে। এটা করার পরে আমি কিছুই করিনি, আর জাস্ট এখানে প্রথম সেলে লেখার পরে আমি মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে জাস্ট এরকম টেনে দিয়েছি, টেনে দিয়ে সমস্ত পাস ফেলগুলো ক্যালকুলেট হয়ে গেছে। তুমি এখানে স্পষ্টতই দেখলে বুঝতে পারবে যে 180-র বেশিগুলো কিন্তু ফেল দেখাচ্ছে। এখানে দেখো 180 যেগুলো কম সেগুলো ফেল দেখাচ্ছে, আর 180 যেগুলো বেশি সেগুলোকে পাস দেখাচ্ছে, আর কম যেগুলোকে ফেল দেখাচ্ছে। তো সুতরাং আমাদের এই ইফ ফাংশন লেখাটা ঠিক হয়েছে। তো ইফের পরে কাউন্ট ইফে চলে যাব। কাউন্ট ইফ ফাংশনটা কি কাজ করে সেটা একটু দেখে নেব। প্রথমে যাই কাউন্ট ইফের সিনট্যাক্সটা কি হয় দেখে নিই, কাউন্ট ইফ কী কাজ করে। ফাংশনের লিখে কাউন্ট ইফ লিখব, COUNTIF, কাউন্ট ইফ দিয়ে এন্টার দিলাম। তো কাউন্ট ইফ রেঞ্জ ক্রাইটেরিয়া, কাউন্ট ইফটা সিনট্যাক্স হচ্ছে প্রথমে রেঞ্জ দিতে হবে এবং তারপরে ক্রাইটেরিয়া দিতে হবে। কাউন্টস দ্য নাম্বার অফ সেলস উইদিন এ রেঞ্জ দ্যাট মিট এ গিভেন কন্ডিশন, কতগুলো ভ্যালু আমার যে কন্ডিশনটা দেওয়া আছে সেটাকে স্যাটিসফাই করছে সেই কাউন্টটা করে। তো এখানে যেরকম আমাদের কি আছে, আমি ধরো টোটাল কতজন পাস করেছে সেই সংখ্যাটা আমি নির্ণয় করব। তার মানে পাস করতে গেলে আমার কন্ডিশনটা কি ছিল, আর কন্ডিশন ছিল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100। তাহলে প্রথমে কি দিতে হবে, কাউন্ট ইফ লিখলাম, কাউন্ট ইফ লেখার পরে সেল রেঞ্জটা দেবো, প্রথমে রেঞ্জ ছিল রেঞ্জটা দিলাম, রেঞ্জ কত L5 থেকে, আমি L5 থেকে এখান থেকে আমি এই পর্যন্ত রেঞ্জটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে L5 থেকে L18, এখানে L5, এটা L5, সরি এটা L5 নয়, এই যে এটা L5। এবার এইখান থেকে রেঞ্জটা আমি সিলেক্ট করলাম কত পর্যন্ত, এখানে L18, এটা হচ্ছে L18, এই যে L18, এটা L5। তাহলে
এই পুরো রেঞ্জটা দিয়ে দিলাম। রেঞ্জটা দেওয়ার পরে আমার কন্ডিশনটা কি, যখন আমি ইফ টেস্ট করছিলাম যে কন্ডিশন ছিল, একই কন্ডিশন ইজিক্যাল টু গ্রেটার দেন ইজিক্যাল টু 180, এটা ডবল কোডের মধ্যে লিখতে হবে। এটা হচ্ছে আমার লজিক। এবার আমি এটা লেখার পরে এন্টার দিলাম। এন্টার দিলে দেখো কাউন্টটা করে দেখিয়েছে কত, 6। তার মানে আমার এখানে 6জন পাস করেছে। আমি দেখে নিই 1 2 3 4 5 6, তাহলে 6জন পাস করেছে, সেই কাউন্টটা আমি এখানে পেয়ে গেলাম। এবার আমি ধরো কজন ফেল করেছে সেটা জানতে চাইছি, তাহলে এখানে কি লিখব, এখানে ফাংশনটা লিখব ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ, COUNT কাউন্ট ইফ, কাউন্ট ইফ লিখলাম। তাহলে রেঞ্জটা দেব কত, রেঞ্জটা এইখান থেকে সিলেক্ট হবে এই পর্যন্ত। হ্যাঁ, এবার কন্ডিশনটা কি হবে বা ক্রাইটেরিয়াটা কি হবে, ক্রাইটেরিয়াটা হবে যে লেস দেন 180, 180-র কম যারা পেয়েছে। দেখো 180 লেস দেন 180, 180-র কম যারা পেয়েছে তারা ফেল করেছে। তাহলে সেটা সংখ্যাটা কত হচ্ছে, 8টা হচ্ছে। দেখে নিই 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে ইফ এবং কাউন্ট ইফ সম্পর্কে আমরা জানলাম। নেক্সট 3টে ফাংশন আছে, একটু মন দিয়ে ওটা দেখতে হবে তোমাদেরকে। নেক্সট 3টে ফাংশন হচ্ছে অ্যান্ড, অর এবং নট। অ্যান্ড অর নট এই লজিক্যাল ফাংশনগুলো, ধরো দুটো লজিক একসাথে স্যাটিসফাই হচ্ছে এরকম একটা ক্ষেত্র, সেরকম একটা এক্সাম্পল ধরো আমাকে বলা হলো, এই ট্যাবুলেশনটা দিয়ে আমাকে বলা হলো যে মোর দ্যান 30 ইন অ্যাকাউন্টেন্সি ইন CLP। সেই সমস্ত ছাত্রগুলো দেখো, সেই সমস্ত ছাত্রগুলোকে খুঁজে বার করো সে অ্যাকাউন্টেন্সি এবং CLP-তে 30-এর বেশি পেয়েছে কিনা। যদি বেশি পায় তাহলে ট্রু হবে, যদি না পায় তাহলে ফলস হবে, এই ভ্যালুটা দেখাবে। সেটা কে না অ্যান্ড ফাংশন দ্বারা আমরা করতে পারি। অ্যান্ড ফাংশন তোমরা জানো, দুটো উভয়ই কন্ডিশন স্যাটিসফাই হবে। যে দুটো কন্ডিশন দেওয়া আছে দুটো একসাথে স্যাটিসফাই হলে পরে তার রেজাল্টটা ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। যেরকম তুমি এখানে আমি লিখেছি, দেখো এই সেলটাতে লেখা আছে, এই সেলটাতে ফাংশনটা দেখে নাও, ইজিক্যাল টু অ্যান্ড H3 গ্রেটার দেন 30। H3 মানে কোনটা, এটা হচ্ছে H কলাম মানে অ্যাকাউন্টেন্সি, H3 এবং K3 কোনটা, এটা হচ্ছে K3। এ দুটো 30-এর বেশি আছে কি নেই, 30-এর বেশি থাকলে তবে পরে ট্রু আসতো, মানে ফাংশনটা রিটার্ন করতো ট্রু। আর যেহেতু 30-এর কম আছে, ফাংশন রিটার্ন করেছে ফলস। আমি একটু এখানে চেঞ্জ করে দিই, যারা 30 কিংবা 30-এর বেশি পেয়েছে সেই কন্ডিশনটা এখানে লিখতে চাই। সেটা লিখতে গেলে এখানে কিছুই নাই, জাস্ট গ্রেটার দেন ইকুয়ালস টু লিখে দেবো, এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু লিখে দেবো। এবার এর সিনট্যাক্সটা একটু দেখে নিই, অ্যান্ড ফাংশনের সিনট্যাক্সটা দেখতে হবে। এখানে বাইরে একটা ক্লিক করো, অ্যান্ড কিন্তু একটা লজিক্যাল ফাংশন, ঠিক আছে। তো লজিক্যাল ফাংশন অ্যান্ড লিখবো AND। দেখো অ্যান্ডের যে সিনট্যাক্স দেওয়া আছে, অ্যান্ড লজিক 1 লজিক 2 কমা দিয়ে লজিকগুলো লিখতে হবে। খেয়াল করবে এখানে কিন্তু আমি যখন ইফের ক্ষেত্রে কিন্তু কন্ডিশন বা ক্রাইটেরিয়াটা যখন লিখছিলাম তখন কিন্তু একটা ডবল কোড লাগছিল, ঠিক আছে। ডবল কোডের মধ্যে ক্রাইটেরিয়াটা রাখছিলাম, একটু খেয়াল করো। এখানে কিন্তু কোনো ডবল কোড নেই, ঠিক আছে।
তো সেইটা মাথায় রাখবে, ডবল কোট কোথায় লাগছে কোথায় লাগছে না, এটা একটু মাথায় রাখা দরকার আছে। হ্যাঁ, ইফের ক্ষেত্রে দেখো, যখন আমি ইফ কন্ডিশনটা, এখানে কিন্তু ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কোনো ডবল কোট ছিল না, কিন্তু যে ভ্যালুগুলো লিখবো, ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে যে ভ্যালুগুলো লিখবো সেখানে কিন্তু ডবল কোট ছিল। আর এক্ষেত্রে আচ্ছা, কাউন্ট ইফের ক্ষেত্রে দেখে নাও, কাউন্ট ইফের ক্ষেত্রে কি, কাউন্ট ইফের ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে, ক্রাইটেরিয়াটা কিন্তু ডবল কোটের মধ্যে ছিল। ইফের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ডবল কোটের মধ্যে ছিল না, কাউন্ট ইফের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা ডবল কোটের মধ্যে আছে। আর অ্যান্ড অর নটের ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলোতে কোনো কোড লাগছে না, জাস্ট কমা দিয়ে ক্রাইটেরিয়াগুলো বা এগুলোকে, কন্ডিশনগুলোকে লিখে দিতে হচ্ছে। আচ্ছা, এর সিনট্যাক্সটা আমি যেখানে ইফের সিনট্যাক্সটা দেখছিলাম, অ্যান্ডের সিনট্যাক্সটা দেখে নাও। অ্যান্ড লজিক্যাল ওয়ান, লজিক ওয়ান, লজিক টু, লজিকগুলো থাকবে এখানে পরপর কমা দিয়ে। চেকস whether all arguments are true, returns true if arguments are true. অ্যান্ড এর কাজ এটা। এবার তিনটে একসাথে দেখে নিই, তারপরে আমরা একবারে চলে যাব এক্সাম্পলে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে অর, অরটা এলো না কেন, ও অর ফাংশন, অর লিস্টিং এ অর নেই, এক মিনিট। ও আর এটা হচ্ছে লজিক্যাল ফাংশন, ওখানে কোনো কারণে আসছিল না। তো যাই হোক, অর হচ্ছে একইভাবে যেভাবে অ্যান্ডের আমরা সিনট্যাক্স দেখেছিলাম, অরের সিনট্যাক্সও সিমিলার সিনট্যাক্স, লজিক ওয়ান কমা লজিক টু। দেন হচ্ছে গিয়ে নটের ক্ষেত্রেও ওই একই হবে। এই যে নট দেখো, নটের ক্ষেত্রে নট দিয়ে একটা সিঙ্গেল লজিক থাকবে, সেটা এই দুটো আমি এক্সাম্পলের দিয়ে বোঝাচ্ছি, এক্সাম্পল দিয়ে বুঝলে তুমি ভালো করে বুঝতে পারবে কোনটা অ্যাড। আচ্ছা, এবার আমরা অর লজিক ফাংশনটা জানবো। অর লজিক ফাংশনে দেখো, আমি এটা বের করতে চাইছি যে আমার কন্ডিশনটা কি, যে অ্যাকাউন্টেন্সি এবং সিএলপি যে কোনো একটাতে 30 বা তার বেশি পেয়েছে, 30 বা 30-এর বেশি পেয়েছে। এইটা লিখতে গেলে এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা গ্রেটার দেন আছে, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু করে দিই, তাহলে 30 কিংবা 30-এর বেশি সেটা বোঝাবে। দেখো যে এ অ্যাকাউন্টেন্সি কিংবা সিএলপি যে কোনো একটাতে 30-এর বেশি পেলে কিন্তু কন্ডিশনটা ট্রু হবে, ঠিক আছে, মানে সেটা কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আইদার অর যে কোনো একটা করলেই হবে। অ্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছিল, দুটো একসাথে স্যাটিসফাই করতে হবে, মানে অ্যাকাউন্টেন্সি এবং সিএলপি এর দুটোতেই 30-এর বেশি, যারা 30 বা 30-এর বেশি পেয়েছে সেইগুলো দেখাতে বলেছি। তো এটা পুরোটা টেনে দিলে পুরোটাই ক্যালকুলেট হয়ে যাবে, আগেরটা দেখালাম। আর অরের ক্ষেত্রে আমি প্রথমটা নির্ণয় করলাম, কোনটা না, এই যে দেখো এখানে তুমি দেখলেই বুঝতে পারবে, H3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু H3 কলামে যাও, H3 সেলে যাও, এখানে H3 সেল, অ্যান্ড K3 মানে হচ্ছে কি এটা K3। তো H3 এবং K3 এটা কি করে 2 এলো সেটা আমি দেখছি একটু। এটা আচ্ছা, এটা ওটা ভুল হচ্ছে, H3 এবং K3। তাহলে H3 এবং K3-র ভ্যালু দেখো, 13 পেয়েছে অ্যাকাউন্টেন্সিতে, সিএলপিতে পেয়েছে 23, সুতরাং এটা ফলসই হবে। নেক্সট এর এবারে টেনে দিচ্ছি আমি, এটা টেনে দিলে পুরোগুলো হয়ে যাবে, পুরো ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার একটা ট্রু কন্ডিশন দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে
এ হচ্ছে গিয়ে 54 পেয়েছে অ্যাকাউন্টেন্সিতে, সিএলপিএতে 56 পেয়েছে। সুতরাং অবভিয়াসলি দুটোতেই তোমার হচ্ছে গিয়ে 30-এর বেশি পেয়েছে, অতএব ট্রু হবে। আমি এমন একটা কন্ডিশন চাইছি যেটাতে যে কোনো একটাতে 30-এর বেশি পেয়েছে আর একটাতে কম পেয়েছে, সেটা হলেও হবে। এই এই কন্ডিশন, লাস্টের কন্ডিশনটা দেখো, এই দেখো, এটাতে অ্যাকাউন্টেন্সিতে সে 31 পেয়েছে আর সিএলপিতে 6 পেয়েছে। সুতরাং যেহেতু অ্যাকাউন্টেন্সিতে 30-এর বেশি পেয়েছে, তাই এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হয়ে যাচ্ছে, সেই জন্য রেজাল্টটা কিন্তু ট্রু এসছে। বুঝতে পারলে? বোঝা গেল এবার তো? আর নেক্সট চলে যাব নট ফাংশানে। নট ফাংশানে ট্রু। প্রথমে যেটা দেখো, নট H3 = K3। আমি সেই সমস্ত ছেলেদের দেখাতে চাইছি বা সেই সমস্ত ছেলেদের খুঁজে বের করতে চাইছি যারা কিনা অ্যাকাউন্টেন্সি এবং সিএলপিএ এই দুটো সাবজেক্টে একই নাম্বার পায়নি। দোজ হু নট স্কোর ইকুয়াল ইন অ্যাকাউন্টেন্সি অ্যান্ড সিএলপিএ। তো সেটা আমি কিভাবে লিখবো? = নট H3 = K3। তার মানে যে সমস্ত ছেলেরা অ্যাকাউন্টেন্সি এবং সিএলপিএতে একই নাম্বার পায়নি তারা খেয়াল করো, নট H3 দোজ হু নট স্কোর ইকুয়ালস টু, তাহলে এ করেনি, দুজনে অ্যাকাউন্টেন্সি এবং সিএলপিএতে একই নাম্বার করেনি, তাই রেজাল্টটা ট্রু এসছে। মানে আমার এই কন্ডিশন, নট ফাংশনের যে কন্ডিশন, ভেতরে কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে বলে রেজাল্টটা ট্রু আসছে। তো এর পরপর দেখে যাও, এখানে দেখো যেহেতু অ্যাকাউন্টেন্সিতে এবং সিএলপিতে একই নাম্বার পেয়েছে, তাই এই নট এটা ফলস এসছে। ঠিক আছে? ফলস এসছে মানে এরা অ্যাকাউন্টেন্সি এবং সিএলপিতে একই নাম্বার পেয়েছে, তাই ফাংশনটা ফলস রিটার্ন করেছে। তো আশা করি লজিক্যাল ফাংশনটা একটু মন দিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করবে, কারণ লজিক্যাল ফাংশনটা একটু টাফ আছে। আর বাকিগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো আমাদের আর শুধুমাত্র এক ধরনের ফাংশনই এবার আলোচনায় বাকি আছে, সেটা হচ্ছে ডেট টাইম ফাংশন। ডেট টাইম ফাংশন, নাও, ডেট টাইম, এইগুলো আমাদের জানতে হবে। খুবই সোজা। নাও ফাংশনটার কাজ হচ্ছে বর্তমান আমার যে ডেট এবং টাইম, যে ডেট টাইমটা নাও ফাংশন কি করে লিখতে হয়, এভাবে নাও লিখে একটা ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করে দিতে হয়। দিলে বর্তমান ডেট এবং টাইম, মানে আজকে এই মুহূর্তের যে ডেট এবং টাইম, সেটা এইখানে এই সেলে দেখাচ্ছে। এই যে এই সেলটাতে আমি নির্ণয় করেছি। এটা নাও ফাংশনের কাজ হচ্ছে ডেট টাইম দেওয়া, আজকের ডেট এবং আজকের এখনকার টাইম, যখন লিখবে তখনকার টাইম। আচ্ছা, এখানে দেখো আমি এই যে এগুলো নিউমেরিক্যাল ডেট ফাংশনের কাজ। ডেট ফাংশনের কাজ কি না, এটার সিনট্যাক্সটা দেখে নাও, ডেট ফাংশন কি করছে। এখানে একটু সিনট্যাক্সটা দেখে নিই। ডেট ফাংশন হচ্ছে ইয়ার মান্থ ডে, রিটার্নস দ্য নাম্বার দ্যাট রিপ্রেজেন্ট ডেট ইন মাইক্রোসফট ডেট টাইম কোড। এবার এটা এমনি নাম্বার যেগুলো থাকে, ধরো ডেট টাইমের, ধরো ইয়ার, মান্থ এবং ডেট, প্রথমে ইয়ার দিতে হবে, তারপরে মান্থ দিতে হবে, তারপরে ডেট দিতে হবে। খেয়াল করবে, সিকোয়েন্সটা ভুলভাল হয়ে গেলে ভুলভাল হয়ে যাবে। তো ডেট কি করে, ইয়ার মান্থ ডে এটাকে আর্গুমেন্ট হিসেবে নেয় এবং সেটাকে ডেট টাইমের যে এক্সেলের ইয়ে আছে, ডেটা টাইপ আছে, তাতে কনভার্ট করে। তাহলে আমি এখানে দেখো এক্সাম্পলে দেখেছি যে এখানে ইয়ার দেওয়া আছে, প্রথমে মান্থ দেওয়া আছে, ডেট দেওয়া আছে। এটাকে আমরা = লিখবো ইয়ার মান্থ ডেটে, ডেট দিয়ে এখানে লিখবো ডেট দিয়ে ট্যাব দিলাম,
তারপরে এটা সেলগুলো সিলেক্ট করলাম কমা দিয়ে, তারপরে শিফট চেপে এন্টার দিলাম। তাহলে এখানে 20/11/2020 এই ডেটটা দেখালো। এবার এইভাবে সিম্পলি টেনে দিলে বাকিগুলো হয়ে যাবে। তো ডেট ফাংশনের কাজ হচ্ছে এমনি সিম্পল ইয়ার মান্থ ডেট এই ভ্যালু যদি আমি লিখে দিই সেটাকে ডেট টাইমে কনভার্ট করে দেবে, সিম্পল, আর কিছু নয়। এবার এই যদি ডেট টাইমে তুমি ফরম্যাটটাকে চেঞ্জ করতে চাও তাহলে এইখানটায় যেতে হবে। এবার ধরো ডেট টাইমের এখানে ধরো এই যে ফরম্যাট দেওয়া আছে সেটা তুমি এখানে যাবে, এখানে গেলে এখান থেকে তোমাকে ডেটের ফরম্যাট, এবার কী ধরনের ফরম্যাট তুমি চাইছো সেই ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে কী ধরনের ফরম্যাট চাইছো। তাহলে আমরা আজকে আমাদের যা যা সিলেবাসে যে সমস্ত ফাংশানগুলো ছিল সবগুলোই আমাদের আলোচনা করা হয়ে গেল। সবগুলো আলোচনা শেষ। এবার পরবর্তী যে ভিডিওতে, সেই পরবর্তী ভিডিওতে আমরা সেল কপি কিভাবে করা হয়, রিলেটিভ, অ্যাবসলিউট এবং মিক্স রেফারেন্সিং, এটা নিয়ে আলোচনা করব।